এক রাতে আমাদের ভোদলবাবু আমাকে ওনার বাড়িতে ডাকলেন এবং বলতে লাগলেন যে অভি বেটা, আমি 3 দিন আগে এই বাড়িটা কিনেছি। আমি এই বাড়িটা খুব সস্তায় পেয়ে গিয়েছিলাম, তাই আমি এটা কিনে নিই। আমি ভেবেছিলাম যে পুরনো বাড়িটা আমি আমার সন্তানদের দিয়ে দেব, আর এই বাড়িটা আমি নিজের জন্য রেখে দেব। কিন্তু আমি এখন এটা বিক্রি করে দিতে চাই। কেউ এটা কিনতে রাজি হচ্ছে না। চাচা, কিন্তু আপনি এটা বিক্রি কেন করতে চাইছেন? এই তো মাত্র 3 দিন আগেই তো আপনি এটা কিনলেন, আর যখন বিক্রি করতে হতো তাহলে কিনলেনই বা কেন? এই বাড়ির মালিক আমার কাছ থেকে সত্যিটা লুকিয়ে এই বাড়িটা বিক্রি করেছে। সে আমাকে বলেছিল যে সে এই বাড়িটা বিক্রি করে শহরে তার সন্তানদের সাথে থাকতে চায়, তাই সে এটা বিক্রি করছে এবং তার টাকারও খুব দরকার। এই কারণে সে খুব কম দামে আমাকে এই বাড়িটা দিচ্ছে। কিন্তু সে আমার কাছে এটা বলেনি যে এই বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি, অলৌকিক ঘটনা হয়। প্যারানর্মাল অ্যাক্টিভিটি? হ্যাঁ, এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে, আর আমি একটা কালো মতো ছায়া দেখতে পাই। আমার মনে হয় এই সব কিছুর কারণ হলো ওই সামনে তৈরি হওয়া বেসমেন্ট হাউসটা, মাটির তলার ঘর। ওটা অনেক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। লোকে বলে যে ওই বাড়ির মালিক ভালো মানুষ ছিল না, সে কিছু ভুল ভাল বা বেআইনি কাজকর্ম করত এবং সমস্ত টাকা বেসমেন্টে লুকিয়ে রাখত। কিন্তু একটা গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে লোকে বলে যে আজও তার আত্মা ওই গুপ্তধনের পাহারা দেয়, আর সে চায় না যে তার বাড়ির আশেপাশে কোনো মানুষ আসুক। কিছু লোক ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপর তারা কোথায় গেল তা কেউ জানে না। ব্যাস, এই কথাটাই তোমাকে জানাতে ছিল। এবার আমাদের এখান থেকে বেরোনো দরকার, রাতও বেশ হয়ে গেছে। চাচা, আমার সাথে এখানেই থাকুন। আমি দেখতে চাই যে আসলে সত্যিটা কি। না বেটা, এখন আমি আর এখানে থাকতে পারবো না, কারণ আমি রাতে ঘুমাতে পারি না। অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসে এখানে, কখনো কোনো ছায়ার মতো দেখতে পাওয়া যায়। বেটা, এই ইমার্জেন্সি লাইটটাও বাঁচিয়ে রেখো, কাজ না থাকলে বন্ধ করে দিও, কারণ লাইটের কানেকশন এখনো আমি করাইনি। এটাতে এই কাজ চালাই। ঠিক আছে, আপনি যান। আমি এই সব কিছু দেখতে চাই যে আসলে সত্যিটা কি। আর তারপর উনি চলে গেলেন। আমি ভাবলাম যে হয়তো ভোদলবাবু একা রাতে থাকে, তাই উনি একটু দুর্বল প্রকৃতির, আর এই বাড়িটাও লোকালয় থেকে বেশ দূরে। তারপর আমি দেখলাম যে জানলায় পর্দা দেওয়া রয়েছে। ওটা হয়তো ভোদলবাবু টাঙিয়ে থাকবেন, যাতে সামনের বাড়ির মুখোমুখি না হতে হয়। তারপর আমি ভাবলাম যে আমি যদি জানলাটা খুলে দিই আর পর্দা সরিয়ে দিই, তাহলে হাওয়াও আসবে আর একটু আলোও আসবে। আর তারপর ইমার্জেন্সি লাইটটা বন্ধ করে দেব। তাই আমি এগিয়ে গিয়ে ওই জানলাটা খুলে দিলাম এবং পর্দাও সরিয়ে দিলাম। কিন্তু সত্যি বলতে ওই বাড়িটা বড্ড অদ্ভুত ছিল। তার চারধারে জঙ্গল ছিল, তাই আমার বেশ অদ্ভুত লাগছিল। তো আমি জানলাটা খোলাই ছেড়ে দিলাম যাতে হাওয়া ভেতরে আসতে থাকে, কিন্তু পর্দা টেনে দিলাম যাতে ওই বাড়ির মুখোমুখি হতে না হয়। এবং তারপর আমি খাটের উপর বসে, কিন্তু আমার মনে হলো যে পর্দার মাঝখান থেকে কেউ আমাকে দেখছে। আমি সেটা দেখার জন্য উঠলাম এবং ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। আর তারপর আমি যখন পর্দা সরালাম, তখন সেখানে কেউ ছিল না। তারপর আমি পর্দাটা সরানোই থাকতে দিলাম, যাতে আবার যদি কেউ আসে তবে আমি তাকে পরিষ্কার দেখতে পাই। আর তারপর আমি আমার খাটের ওপর এসে বসে পড়লাম। কিছুক্ষণই সময় কেটেছিল যে আবার জানলায় কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো, কিন্তু এবার সে আমার সামনে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার কোনো মুখ ছিল না। ওটা একটা কালো ছায়া ছিল, যেমনটা ভোদলবাবু আমাকে বলেছিলেন।
এটা দেখে আমার ওপর একটা ভয় চেপে বসতে লাগলো। আমি ভাবলাম যে আমারও ভদলবাবুর সাথেই চলে যাওয়া উচিত ছিল। তারপর আমি আমার মুখ নিচের দিকে করে নিলাম যাতে ওই ছায়াটা আমার নজরে না আসে, এবং তারপর কিছুক্ষণ পর যখন আমি সামনে তাকালাম তখন সেখানে কেউ ছিল না। আমি ইমার্জেন্সি লাইট বন্ধ করে দিলাম এবং ওই খাটের ওপরেই শুয়ে পড়লাম। তখনই ওই ঘরে রাখা একটা চেয়ার হঠাৎ করে পড়ে গেল। আমি বুঝে গেলাম যে ওই ঘরে নিশ্চয়ই কেউ আছে যে আমাকে ভয় দেখাচ্ছে। আর তারপর দরজা খোলার আওয়াজ এলো। ওটা আমার প্রাণ শুকিয়ে দিল। ওটা বড়ই ভয়ানক উপায় খুলেছিল এবং তারপর জোরে বন্ধ হয়ে গেল। আর কিছু সময় পর আবারও সেই দরজাটা খুলল। তখন লাইটটা জ্বেলে দিলাম। তারপর আমি ওই পড়ে যাওয়া চেয়ারটাকে সোজা করে দিলাম এবং দুটো চেয়ারই আমার খাটের পাশে এনে রেখে দিলাম। আর তখনই দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। তখন আমি বুঝে গেলাম যে পুরো রাত আমাকে জেগেই কাটাতে হবে এবং নিজের ঘরে ফেরতও যেতে পারবো না, কারণ যে সাইকেলটা নিয়ে আমি এসেছিলাম সেটা ভদলবাবু নিয়ে চলে গেছেন। কারণ আমি ওনাকে বলেছিলাম যে আজ রাত আমি কোনোভাবে এখানেই থাকবো, আপনি আমার সাইকেলটা নিয়ে বাড়ি চলে যান, কারণ সকালে ভদলবাবু ফেরত চলে আসবেন আর তারপর আমি বাড়ি চলে যাব। কিন্তু আমি এখন এখানে থেকে খুব বড় ভুল করে ফেলেছিলাম। তারপর আমি লাইট বন্ধ করে দিলাম আর আবারও দরজাটা খুলতে শুরু করলো। এবং পুরোটা খুলে গেল। কিন্তু এবার ওই দরজায় কেউ দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, এটা সেই ছায়া, সেই একই ছায়া ছিল যাকে আমি জানলায় দেখেছিলাম। আমি তাড়াতাড়ি লাইট জ্বেলে দিলাম, কিন্তু এখন সেখানে কেউ ছিল না। আমি লাইট আবার নিভিয়ে দিলাম, কিন্তু ওই ছায়াটা আবারও সেখানে দাঁড়িয়েছিল। এটা দেখে আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সেখান থেকে পালাতে চাচ্ছিলাম, কিন্তু এত রাতে আমি কোথায় যেতাম। কিন্তু আমি আবারও লাইট জ্বেলে দিলাম এবং তারপর যখন আবার বন্ধ করলাম তখন সেখানে কেউ ছিল না। তখন আমি চেয়ারে বসে পড়লাম এবং চেয়ারটাকে আমি এমনভাবে রেখেছিলাম যাতে সামনের জানলাটা আমার নজরে না আসে আর না ওই দরজাটাও দেখা যায়, কারণ আমি এখন ওইসব আর দেখতে চাইছিলাম না। আমি চেয়ারে বসেছিলাম আর এটা ভাবছিলাম যে কোনোভাবে যেন এই রাতটা কেটে যায় আর আমার ঘুম এসে যায়, যাতে আমি ঘুমিয়ে পড়ি এবং এই ভয়ানক রাতটা যত তাড়াতাড়ি সম্ভব কেটে যায়। আর তখনই সেটাই হলো যার ভয় আমার ছিল। আমার পাশে রাখা চেয়ারটা হঠাৎ করে নড়তে লাগলো, যেন ওটাতে কেউ বসে রয়েছে। আমি ওই চেয়ারটার দিকে তাকাতেও পাচ্ছিলাম না, কিন্তু আমি কিছুটা ঘুরে দেখলাম তো সত্যিই ওই চেয়ারটায় কেউ বসেছিল। আমি সঙ্গে সঙ্গে আমার দিকে মুখ ঘুরিয়ে নিলাম। এখন আমি ওই চেয়ারটার দিকে তাকাতে চাচ্ছিলাম না। সে আমার এত কাছে বসেছিল যে আমার মনে হচ্ছিল ভয়ের চোটে আমি পাগল না হয়ে যাই। আর পুরো রাত সে আমার পাশেই বসে রইল এবং ওই চেয়ারটা নড়তে থাকলো। বন্ধুরা, এর পরবর্তী পর্ব দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল।